অযোগ্য এবং সবার অপছন্দের, এবং যে সকল কর্মকাণ্ড করছে, একটু আগে আপনার একটা ছবি দেখিয়েছেন আইজিপির সাথে আরেক দুশ্চরিত্র আইজিপির সাথে তার মাস্তান ক্রিমিনাল ফাঁসির আসামি ভাইয়ের ছবি। আপনি কি জানেন কেন তারা একসাথে গলগল করছে? লুকাস ব্যাটারির কাছ থেকে 550 কোটি টাকা চাঁদাবাদি করছে এই 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 সন্ত্রাসী জোসেফ, এবং এই চাঁদাবাদিতে সহায়তা করছে আইজিপি এবং ডিজিডিএফআই। 550 কোটি টাকার চাঁদাবাজির চেষ্টা করছে তারা, সেই জন্যই তাদের একসাথে বসে দহরম মহরম কাজ চলছে। এগুলো গোয়েন্দা সংস্থা থেকেই আসে। এই নেত্রা নিউজের যে ছবিটি আমাদের হাতে আছে, নেত্রা নিউজ এই ছবিটি প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে যে ধরেন আইজিপি যেভাবে খুব ট্রাউজার পরে তার বাসায় যে রিল্যাক্স ভঙ্গিতে আছেন, তাতে তাদের এই সম্পর্ক খুব নতুন সম্পর্ক মনে হয় না আর কি, অনেক গভীর সম্পর্ক মনে হয়, দীর্ঘদিনের সম্পর্ক মনে হয়। কিন্তু যে পাশে আরো এরকম দুইজন বন্ধুর ছবি আছে, এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, বাট কথা হচ্ছে যে এটা পুরনো সম্পর্ক, আপনি যেটা ঠিকই বলেছেন। তো মূল কথায় আসছি, এই যে তারেক সিদ্দিকী সেনাবাহিনীকে ব্যবহার করে এতদিন 12.5 বছর বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশের স্বাধীনতাকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। এই বাংলাদেশের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী যারা সেই ওয়াদা করেছেন, তারা সেই ওয়াদা রক্ষা করে এই বাংলাদেশের সার্বভৌমত্ব এবং সংবিধানকে রক্ষা করবেন, সারা বাংলাদেশের সকল জনগণের সেই আশা। আপনারা খেয়াল করে দেখবেন, এক সময় কিন্তু এই বাংলাদেশের জনগণ পুলিশের কথায় কথায় গালি দিত, ঘুষ খায় বলে এবং অন্যায় অত্যাচার করে বলে। এখন কিন্তু রাস্তাঘাটে কিন্তু সেনাবাহিনীকে গালি দেয়। যেখানে এই বাংলাদেশের জনগণ সেনাবাহিনীর ইউনিফর্ম দেখলেই, একটা সিপাই থেকে আরম্ভ করে যে কাউকে দেখলেই ভালোবাসা নিয়ে মুগ্ধ অবাক হয়ে তাকিয়ে থাকতো, এখন গালি দেয়। এই গত 2 মাস ধরে আমি লাইভে এসে কথা বলার কারণে অনেকে আওয়াজ তুলেছে জনগণ, যে সেনাবাহিনীর উপর ঘৃণা চলে আসছিল, তাদেরকে দেখতে পারতাম না, আপনার কারণে সেনাবাহিনীকে আবার ভালোবাসতে শুরু করেছি। চিন্তা করে দেখেন, আমার মতো একটা সামান্য মানুষ, আমার গায়ে ইউনিফর্ম নাই, একটা স্যুট আর শার্ট পরা, আমার কারণে, আমার কথা শুনে যদি তারা এতটুকু ভালোবাসা আবার ফেরত আসতে পারে, আপনারা দেশের জন্য জনগণের পক্ষে কাজ করলে আপনাদেরকে কিরকম ভালোবাসবে? আজকে স্বাধীনতা যুদ্ধের কথা চিন্তা করে দেখেন, জিয়া রহমান স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছিলেন। আমি কোনো দল করি না, রাজনীতি করি না, বাট যেটা সত্য সেটা বলতে হবে। শেখ মুজিবুর রহমান সমস্ত বাঙালি জাতিকে একত্র করেছিলেন ওনার 7ই মার্চের ভাষণের জন্য, সেই জন্য জিয়া রহমানের সহজ হয়েছিল যুদ্ধের ডাক দেওয়া। আবার জিয়া রহমানের সেই যুদ্ধের ডাকে কিন্তু সারা বাঙালি জাতির যুদ্ধে নেমেছে। কিন্তু মনে করে দেখেন, যে পৃথিবীর কোনো যুদ্ধে সেই এলাকার, সেই দেশের মানুষের সমর্থন ছাড়া কোনো যুদ্ধে শুধু ইউনিফর্ম অস্ত্র দিয়ে যুদ্ধ জয়ী হওয়া যায় না। সেই সময় কিন্তু বাঙালি জাতির সাধারণ জনগণের যদি সমর্থন না থাকতো, কিন্তু সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী কিন্তু একা মিলে বাংলাদেশ স্বাধীন করতে পারতো না। একইভাবে আজকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আরো অনেক শক্তিশালী হয়েছে। ভারত শেখ হাসিনার কাছে যে কাগজে নিয়ে গেছে, শেখ হাসিনা সাইন করে দিয়েছে। আমি একটি ছোট্ট প্রশ্ন করতে চাই। আপনি যে সেনাবাহিনীর শপথের কথা বলছিলেন, যে ধরুন আমি তো আসলে এটা কম বুঝি, আমি যদি বুঝতে চাই যে সেনাবাহিনী তো হচ্ছে একটি মানে কমান্ড বেসড একটা বাহিনী, কমান্ড বেসড, কমান্ডার যা বলবে, সিনিয়র যা বলবে সেটাই হচ্ছে আদেশ। একটু পরে ব্যাখ্যা করবো, শেষ কথা বলবো। এখন সিনিয়র যদি বলে যে তুমি বর্ডারে এটা ছেড়ে দিবা, সিনিয়র যদি বলে যে তুমি ইন্ডিয়ান অমুক, এটা বলা যাবে না। সিনিয়র যদি বলে যে তুমি আওয়ামী লীগের অমুককে ধরতে পারবে না, সে যত অন্যায় করুক, যাই করুক, তো এগুলোকে তারা মানতে বাধ্য এই জাতীয় অর্ডার যদি আসে, অর্থাৎ অন্যায় আদেশ? না, মোটেই না। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রত্যেকটা বিভাগের, আর্মি, নেভি, এয়ারফোর্সের নিজস্ব একটা এমইএমএল আইনের বই আছে। এই আইনের বইতে স্পষ্ট লেখা আছে যে কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার অবৈধ, অসাংবিধানিক কোনো আদেশ শুনতে তারা বাধ্য না। একটা অফিসার, ঊর্ধ্বতন কর্মকর্তা জেনারেল আজিজ বলল যে আমার খুনি ভাইকে একটা ফোর্স পাঠিয়ে দিয়ে বললো তাকে একটু সাহায্য করো, সে 550 কোটি টাকা লোকাস ব্যাটারি থেকে চাঁদাবাজি করতে যাবে, তাকে সাহায্য করো। সাথে সাথে যেসব অফিসারকে, সেই যে কোনো বাহিনী হোক, সৈনিককে, সাথে সাথে উল্টা ঘুরে জেনারেল আজিজকে মুখের উপর বলতে, স্যার আমি এই আদেশ পালন করতে বাধ্য না, কারণ এটা অসাংবিধানিক আদেশ। একইভাবে যদি বিজিবি প্রধান জেনারেল শাফিন যদি বিজিবিকে বলে যে এই বর্ডার ছেড়ে দাও, যদি সীমান্ত বিএসএফ যদি এসে বাংলাদেশিকে মারে, বর্ডারের ভিতরে ঢুকে যায়, তোমরা এটা দেখেও না, দেখার ভান করে কোনো অ্যাকশন নিও না, সাথে সাথে সেই সৈনিক এবং অফিসার শাফিনের দিকে, জেনারেল শাফিনের দিকে তাকিয়ে বলবে আমি অবৈধ আদেশ মানতে বাধ্য না, এটা আমার আইনে আছে। আমি যদি আজকে আপনার অবৈধ আদেশ মানি, তাহলে কালকে আমার সাজা হবে, আমার চাকরি চলে যাবে, বা
অপরাধের উপর ভিত্তি করে আমার ফাঁসিও হতে পারে। যে কারণেই বাংলাদেশে কিন্তু স্বাধীনতার পরে বহু নির্দোষ অফিসারের ফাঁসি হয়েছে, যারা শুধুমাত্র অবৈধ আদেশ শুনেছিল বলে। সুতরাং যারা আজকে জেনারেল আজিজের অর্থাৎ বিজিবি প্রধানের অবৈধ আদেশ শুনবেন, কোন রাজনৈতিক দলকে, অবৈধ দলকে সমর্থন করবেন, মনে রাখবেন জনতার আদালতে দেশ যখন স্বাধীন হবে আপনাদের কিন্তু ফাঁসি হতে পারে আপনাদের অপরাধের উপর ভিত্তি করে। তাই খবরদার কোনো অবৈধ আদেশ আপনারা শুনবেন না, আপনারা শুনতে বাধ্য না। আপনার আইনের বই, এত বছর আগে চাকরি ছেড়েছি সম্মানের সাথে, তারপরে এখন আমার আইন জানা আছে, আইন কি বলে। দেলোয়ার ভাই, তার মানে হচ্ছে যে আপনি কমান্ডিং ফোর্সের আওতায়, আপনি কমান্ডের আওতায়, কিন্তু আপনার একমাত্র সার্ভিং এরিয়া হচ্ছে আপনার দেশ। কমান্ডার দেশ বিরোধী কোনো আদেশ দিলে আপনি মানতে বাধ্য না, আইন বিরোধী, সংবিধান বিরোধী কোনো আদেশ দিলে আপনি মানতে বাধ্য না। এই বিষয়টি স্পষ্ট হলাম। ইলিয়াস, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে, প্রায় 1 ঘন্টা আমরা আলোচনা করছি। আমরা সরি, আমার একটু ইন্টারাপ্ট করতে হলো। আসল প্রশ্নের উত্তরটা দেওয়া হয়নি কেন? রাতারাতি 97 জনকে প্রমোশন দেওয়া হলো যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব। শর্ট করে বলে দিব, অনেক সময় হচ্ছে যেহেতু শেখ হাসিনা বুঝে ফেলেছে এই কয়েকদিনে, গত 2-1 মাসে, যে সশস্ত্র বাহিনী তার হাতে আর নাই। জেনারেল আজিজ উনার কথায় দৌড়াচ্ছেন, লাফাচ্ছেন, কিন্তু জেনারেল আজিজ যখন সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনীর স্বার্থ এবং দেশের স্বার্থ না দেখে, উনি কিন্তু আর তখন সেনাবাহিনী প্রধান না, তো উনি তখন হয়ে যান একজন ব্যক্তিমাত্র আজিজ। এবং সেই ব্যক্তিমাত্র আজিজ কিন্তু শেখ হাসিনার কোনো কাজেই লাগবে না, এটা শেখ হাসিনা ভালো করেই জানেন। এবং জেনারেল আজিজ, সশস্ত্র বাহিনীর সমর্থন কিন্তু জেনারেল আজিজের উপর থেকে উঠে গেছে অলরেডি। সেই জন্য শেখ হাসিনা চিন্তা করছে যে রাতারাতি ঢালাওভাবে সিভিল প্রশাসনের প্রমোশন দিয়ে দেখি এরা যদি আমাকে বাঁচাতে পারে। কেউই ওনাকে বাঁচাতে পারবে না, কোনোই লাভ হবে না, তাদেরও কোনো ক্ষমতা নাই। কারণ সামনে ডিসেম্বরে কিন্তু বেতন ভাতার টাকা দেওয়া শেষ হয়ে আসছে। এইগুলো সব হচ্ছে ওই যে ড্রাউনিং ম্যান ক্যাচেড এজ স্ট্র, একটা ডুবন্ত মানুষ কিন্তু বাঁচার জন্য একটা খড় যদি বেঁচে থাকে তাও ধরার চেষ্টা করে। শেখ হাসিনা এখন তাই চেষ্টা করছে, কোনো লাভ হবে না এটাতে। তো আপনি বলছিলেন, এই প্রসঙ্গে বলছিলেন যে তিনি জেনারেলদের সঙ্গে কি বৈঠক করেছেন, এই বৈঠকের বিষয়বস্তু কি ছিল একটু কি? এই বৈঠকের নানাবিধ বিষয়বস্তু ছিল, আমি যতটুকু জেনেছি তার মাঝখানে একটা ছিল যে, একটা প্রধান ছিল যে অর্থনৈতিক খারাপ অবস্থা। দ্বিতীয় জিনিসটা ছিল যে যেহেতু ভীত সন্ত্রস্ত সেনাবাহিনী যে একটু সময় ক্ষমতা নিয়ে নেবে, হুইচ ইজ ট্রু, কারণ দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থেই সেনাবাহিনীকে আসতে হবে, সশস্ত্র বাহিনীকে আসতে হবে। এবং উনি একটু প্যাসিফিকেশনের জন্য, একটু সমন্বয়ের জন্য ওনাদেরকে ডেকেছিলেন। কিন্তু উনি এবং সেনাবাহিনীর উপর লেভেলের অফিসারদের উপর একটু কড়াকড়ি নজর রাখার চেষ্টা করছেন, কিন্তু লাভ নাই। ওই যে আশেপাশে যাদেরকে মোটা মোটা বেতন দিয়ে, অতিরিক্ত দিয়ে 300% বেতন বাড়িয়ে পুষেছেন, তারা কিন্তু ওনাকে কামড় দেওয়ার জন্য, দেশের স্বার্থে কামড় দেওয়ার জন্য প্রস্তুত। বিষয়টা বলে দিলাম। ধন্যবাদ দেলোয়ার ভাই। ইলিয়াস, আপনার কাছ থেকে কমেন্ট শুনতে চাই, শেষ মন্তব্য। শেষ মন্তব্য হচ্ছে, আজকের আলোচনায় আরো একজন থাকলে ভালো হতো, তাহলে আমরাও জাতীয় চার নেতা হিসাবে ঘোষণা দিতে পারতাম অনুষ্ঠান থেকে। জাতীয় নেতারা এইসব মুক্তিযুদ্ধের সময় সবসময় দেশের বাইরেই থাকে। আমরা এর আগেও দেখেছি যে ভারতে ছিল। তো আমার সবার কাছে যে অনুরোধ, সে অনুরোধটা হচ্ছে, ধরুন এমসি কলেজের যে ঘটনা, এটাকে কেন্দ্র করেই তো আজকের আলোচনা। এমসি কলেজের এখন কিন্তু কলেজ কিন্তু বন্ধ ছিল, আপনারা সবাই জানেন। এই আলোচনাটা কিন্তু কেউ আনে না যে কলেজ যেখানে বন্ধ সেখানে কলেজের মধ্যে ছাত্রাবাসে আর ছাত্রলীগ থাকবে কেন? তাদের খাওয়ার টাকা কে দিচ্ছে? তারা সেই হোস্টেলের রুমের তালা পেল কোথায়? এইসব প্রশ্নগুলো কিন্তু খুব বড় করে আসার দরকার। আমি একটা পত্রিকাতে শুধু দেখেছি, সেখানে ওই কলেজের যে অধ্যক্ষ আছে, তিনি আর একটা বক্তব্য ছাপা হয়েছে, তিনি বলেছেন যে আমার কি করার আছে, আমারও তো দায়বদ্ধতা আছে, আমারও জীবনের ভয় আছে। তার মানে ছাত্রলীগে আপনাকে জীবনের ভয় দেখালেই তারপরে আপনি যা ইচ্ছা তা করবেন, এটার মানে জাতির মেরুদণ্ড না। আমরা এই কোটা সংস্কার আন্দোলনের পরে যে ডাকসু নির্বাচন হলো, এই ডাকসু নির্বাচনের মধ্যে আপনারা দেখেছেন যে কয়েকজন প্রক্টর, তারপরে বিশ্ববিদ্যালয়ের যে ভিসি হাফলেডিস, এই ভিসি থেকে শুরু করে যারা এই নির্বাচনের মধ্যে প্রশাসনিক ক্ষমতায় ছিলেন, তাদের কি আচরণ ছিল? তারা কি আসলে ছাত্রলীগ কর্মী নাকি ভিসি বা প্রক্টর? এটা আমি বুঝতে পারি নাই। এটা হচ্ছে দেশের বর্তমান অবস্থা। অতএব দেশের মানুষকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আপনি যুদ্ধ করলে, আমাদের দেশে গেরিলা যুদ্ধ হয়েছে না, কৌশলের যুদ্ধ যদি করতে যান, শেখ হাসিনার প্রয়োজন যখন যাকে হয়েছে তখন কিন্তু তিনি কাজে লাগান, প্রয়োজন শেষ হলে তারপরে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলেন। ধরুন না, রাকিব হোসেন ছিল না,
সে রাকিবকে ধরেন, যে কিনা প্রধান নির্বাচন কমিশনার ছিল, কারণ সেই তো নির্বাচন কমিশনকে ধ্বংস করে দিয়ে গেছে। সে এখন কোথায় আছে তাকে ধরেন। তারপরে আজকে যারা শিক্ষক, তাদের পাশে তো আর পুলিশের বিরাট বহর থাকে না, তাই না? তাদেরকে ধরেন, তারা কোথায় যায় কি করে তাদেরকে ধরেন। এইসব ছোট ছোট বিষয়গুলো করতে হবে, কারণ আপনার 1905 সালের বঙ্গভঙ্গের যে ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে হিন্দুরা, এই রয়্যাল শ্রেণীর হিন্দু যাদেরকে আমরা ব্রাহ্মণ বলি, সেই ব্রাহ্মণরা একটা কৌশল নিয়েছিল। সেটা হচ্ছে তারা টার্গেট করে আপনার এই প্রশাসনের সাথে যারা বাংলাদেশি, মানে বাংলাদেশি বলতে বাঙালি যেসব লোকজন কিনা আপনার এই লাটদের সাথে থাকতো, অর্থাৎ ব্রিটিশদের সাথে কাজ করেছে, তাদেরকে টার্গেট করে তাদের বাড়ি ঘরে হামলা করেছে, তাদেরকে আপনার শাস্তি দিয়েছে। এর মধ্যে একজন হচ্ছে চাঁদপুরে বাড়ি ছিল ডিআইজি আকবর, তিনাকে কিন্তু বোমা মেরে খুন করেছিলেন। যাকে বলা হয় কিনা আপনার ক্ষুদিরাম, যে ক্ষুদিরামকে বলা হচ্ছে যে ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি খুন হয়েছেন, না, তিনি বড়লাটকে যে বোমা মেরেছিলেন সেটার কারণ ছিল হচ্ছে বঙ্গভঙ্গ রদ। এরা সবই হচ্ছে কট্টর মুসলিম বিরোধী মানুষ। ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনে খুব কম সংখ্যক হিন্দু ছিল যারা কিনা ব্রিটিশদেরকে তাড়াতে চেয়েছিলেন। ব্রিটিশদেরকে তাড়ানোর জন্য যত বিদ্রোহ, যত বিক্ষোভ, যত দাঙ্গা হাঙ্গামা সব করেছেন মুসলমানরা। আর হিন্দুরা যেটা করেছেন সেটা হচ্ছে বাংলাদেশের এই আপনার পূর্ববঙ্গ তখন যেটা আসাম টাসাম নিয়ে এই যে পূর্ববঙ্গ যেটা ছিল, সেই পূর্ববঙ্গকে তাদের কাছে রেখে তারপরে মুসলমানদেরকে বাড়ির চাকরের মতো ব্যবহার করে, যেটা এখন পশ্চিমবঙ্গে হচ্ছে। সেখানকার মুসলমানদের মাত্র 2%, যেটা 1945 সালে ছিল 33% মুসলমান সেখানে সরকারি চাকরিতে তাদের অবদান ছিল, সেটা এখন নেমে এসেছে 2%। যেটা বাংলাদেশ যদি নাকি তাদের সাথে সেই পশ্চিমবঙ্গের সাথে থাকতো, আমাদের অবস্থাটাও ঠিক তেমনই থাকতো। সেটাই চেয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি থেকে শুরু করে রবীন্দ্রনাথ এরা, কিন্তু সেটা হতে পারে নাই শুধুমাত্র মোহাম্মদ আলী জিন্নাহর দূরদর্শিতার কারণে। তো সেই ইতিহাসে যাচ্ছি না। অতএব সেই সময় যারা হিন্দুরা যে ধরনের আপনার পলিসি নিয়েছিল, সেটা আমাদের এখন মুসলমানদেরকে নিতে হবে। বাংলাদেশে যারা বাঙালি আছে, মুসলমান হিন্দু বলছি না, যারা বাঙালি আছে তাদেরকে সেই পলিসিটা গ্রহণ করতে হবে। যারা সরকারের এসব অবৈধ কাজে মেকানিজমে অংশ নিচ্ছেন, তাদেরকে তাদের যখন ক্ষমতা থাকবে না সেই সময় খুঁজে বের করতে হবে। কনক ভাই গত একটি প্রোগ্রামে বলেছেন যে বাড়িঘর কিন্তু সবারই আছে। অতএব এটা মাথায় রেখে যারা এখন সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন, একজনকে কোনো ধরনের বিপদে ফেলার আগে নিজের কথা চিন্তা করবেন। চাকরি আপনার কিন্তু সারা জীবন থাকবে না। আর বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিও আজীবন বাংলাদেশে থাকবে না। এটা পরিবর্তন আজ হোক কাল হোক। আমাদের বয়স কিন্তু বেশি হয় না। স্ট্রোকে যদি মারা না যায়, আরো 30-50 বছর বাঁচার সম্ভাবনা আছে, আল্লাহ যদি বাঁচায়। অতএব দেখা হবে সেদিন মাঠে। অতএব এত বেশি পটর পটর করার কিছু নাই যে তারে খেয়ে ফেলবো, ওরে ধরে ফেলবো, ওরে ধরে নিয়ে আয়, ওই এমবেসিতে আমাদের পাসপোর্ট বাতিল করে দিচ্ছেন। এসব যারা করছেন, কারা করছেন, কোথায় বসে করছেন, এসব কিন্তু আমরা একটা সময় বের করতে পারবো। খুব সাবধান। ইলিয়াস, একটা সময় বের করতে হবে না, ইতিমধ্যে অনেক তথ্য আমরা জানি, কে কোথায় কি খেলছেন এগুলো আমরা জানি। আর পাপীকে শাস্তি দেওয়ার জন্য তার অবসর পর্যন্ত অপেক্ষা করতে হবে, আমি এই বিষয়ের সঙ্গে একমত নই। কারণ আমার যেমন পরিবার আছে, আপনার যেমন আছে, দেলোয়ার সাহেবের যেমন আছে, তেমনি তাদেরও আছে। তো আমার পরিবার আছে, তোদের পরিবার নাই। তুই আমার পরিবারের চোখ রাঙাবি, তোর পরিবার আমি ছেড়ে দেবো নাকি? তুই কোথায় এখন লাট সাহেব? স্বাধীন বাংলাদেশ। তো এইসব বলে তো লাভ নাই, কারো বাবার দেশ না তো, সেটা আমারও বাবার দেশ, তোমারও বাবার দেশ, কারো একক বাবার দেশ না তো। সেটা তো তারা করেছে। আপনি চোখ রাঙানো যাবে না, চোখ রাঙানো যাবে না, গায়ের জোরে কথা বলা যাবে না, আইনের ক্ষমতা দেখানো যাবে না গায়ের জোরে। নির্দেশ দিয়েছেন, আমার বাড়িতে পুলিশ, সেনাবাহিনীর, ডিজিএফআই থেকে শুরু করে এমন কোন গোয়েন্দা সংস্থা নাই যায় না। আমরা যেখান থেকে 14 বছর আগে গ্রাম থেকে চলে এসেছি, সেই গ্রামে পর্যন্ত পুলিশ যায় 2 দিন পর পর। আরে ভাই, আমি কি করেছি, আমার অপরাধটা কি আপনাকে সেটা বলতে হবে? তো তো আপনারা যেটা করছেন, আমার তো অবৈধ কোনো কিছু পান নাই, আমার কোনো জঙ্গি সংগঠনের সাথে আমার সম্পৃক্ততা পান নাই, কোনো রাজনৈতিক দলের সাথেও আমাদের সম্পৃক্ততা পান নাই। কিন্তু আপনাদের কিন্তু কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক কিন্তু আপনারা। কার কোথায় জমি জায়গা আছে, কার কি কোন ব্যাংকে কত অ্যাকাউন্ট টাকা আছে, এসব কিন্তু আপনাদের সেভ করতে হবে। বিদেশে বসে থাকবেন, আমেরিকায় যারা যারা, কার ভাই আছে, কার বোন এখানে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, কে জামাইকার কোথায় জমি কিনেছেন, কে ব্রুকলিনে কিনেছেন, কার ওয়াশিংটনে আছে, কার ক্যালিফোর্নিয়া আছে, এগুলোর খবর কিন্তু সব আমাদের হাতে। আমি যখন দেশে যাবো, আমেরিকা গুছায় তারপরে দেশে যাবো, এটা মাথায় রেখে। সবচেয়ে ভয়াবহ বিষয় হচ্ছে এইসব ক্ষমতাবানদের ম্যাক্সিমামেরই চারিত্রিক অবস্থা খুব খারাপ, খুবই খারাপ। তো আপনি জানি সেগুলো। যাই হোক, কথা বলতে দেলোয়ার ভাই, আমরা শেষ দিকে আপনার মন্তব্য জানতে চাই।
আমি শুধু একটা উদাহরণ দিয়ে টানবো বাংলাদেশিদের জন্য এবং বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য একটা শিক্ষণীয় বিষয়। আপনারা দেখেন, আমরা সবসময় কথায় কথায় কিছু বলতে গেলেই আমরা হিন্দু মুসলমান টানি, এইসব ব্যবসা বন্ধ করতে হবে। আপনারা তাকিয়ে দেখেন নেপাল, যেখানে নেপালের 81.3% জনগণ হচ্ছে হিন্দু, তারা কিন্তু আজকে ভারতের বিরুদ্ধে চলে গেছে। যেই ভারতের সাথে নেপালের 1947 সালে চুক্তি হয়েছিল, যেখানে নেপালের গোর্খা গিয়ে ভারতের গোর্খা বাহিনী তৈরি করে, এবং সেই গোর্খা বাহিনী কিন্তু ভারতের অন্যতম শক্তিশালী একটা বাহিনী। বিভিন্ন ধরনের সীমান্তে এবং চায়নার সাথে বিভিন্ন যুদ্ধে কিন্তু এই বাহিনী অংশগ্রহণ করে কিন্তু প্রাণের বিনিময়ে ভারতকে সাহায্য করে, যার বিনিময়ে নেপাল প্রতি বছর $1 বিলিয়ন পায় বেতন ভাতা হিসাবে, এবং পেনশন হিসাবে প্রায় অলমোস্ট আরো $1 বিলিয়ন পায়। সেইটারও লোক সংগ্রহণ করে নেপাল একটা হিন্দু দেশ হয়েও ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছে মাথা উঁচু করে। আমি বাংলাদেশি এবং বাংলাদেশি সশস্ত্র বাহিনীকে বলবো, দয়া করে আপনারা নেপালের কাছ থেকে শিখেন, পাশের একটা হিন্দুদের কাছ থেকে শিখেন, হিন্দু দেশের কাছ থেকে শিখেন। আমার প্রতিবেশী একটা নেপালি ক্যানেডিয়ান আমাকে খুব সম্মান করে, পছন্দ করে, এবং আমিও তাকে সেরকম সম্মান করি, পছন্দ করি। নেপালের কাছ থেকে শিখেন কিভাবে দেশপ্রেমিক হতে হয়, কিভাবে দেশের জন্য কাজ করতে হয়। আপনারা নিজের সন্তানকে যদি আজকে সুরক্ষিত স্বাধীন বাংলাদেশে না রেখে যেতে পারেন, বারবার স্মরণ করিয়ে দিচ্ছি, এই ভারতের সিনহাদের ভারতের প্রদীপ যেভাবে সিনহাদেরকে গলায় পাড়া দিয়েছে, ঠিক এইভাবে ভারতের প্রদীপরা কিন্তু আপনার সন্তানের গলায় পাড়া দিয়ে হত্যা করবে। এইভাবে বিভিন্ন ধরনের ইসকনের সদস্যরা কিন্তু তারা ধর্ষণ করবে। আপনারা দয়া করে স্বাধীন বাংলাদেশ নিশ্চিত করেন, ভারতকে বিতাড়িত করেন, এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটান। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করবো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মেজর অবসরপ্রাপ্ত দেলোয়ার হোসেন, ধন্যবাদ সাংবাদিক ইলিয়াস হোসেন, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা এতক্ষণ যারা অনুষ্ঠান দেখলেন, আপনারা বুঝতে পারছেন আমাদের করণীয় কি। সার্বিক পরিস্থিতি নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারছেন যে শেখ হাসিনার এই অবৈধ সরকারের, এই মধ্যরাতে সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। তারা এখন আঁকড়ে বেঁচে থাকার চেষ্টা করছেন, আঁকড়ে ধরার চেষ্টা করছেন খড়কুটো, যেভাবেই হোক, যেন তেন উপায় হোক, তারা টিকে থাকতে চান। তবে বাংলাদেশের মানুষ যুগে যুগে ফ্যাসিস্ট এবং স্বৈরাচার প্রতিরোধ করে দেখিয়েছে। আমরা মনে করি আবারও বাংলাদেশের মানুষ রাজপথে নামবে এবং তার সহায়ক শক্তি হবে দেশপ্রেমিক অন্যান্য বাহিনীগুলো, অন্যান্য ব্যক্তিরা। দর্শক, ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।